আজকে এইটা আমাদের উকিলের দল, তাদের মধ্যে কয়েকে আবার একটা ফাউয়ে টিকিট পেয়ে গেছে রাজ্যসভাতে। এই কালকে না কবে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ উনি তো ব্রিফ খুঁজে পাচ্ছিলেন না। আমার তো রাজ্যসভা সম্বন্ধে সম্বন্ধে ভয় আছে। চিফ জাস্টিস পরপর তিনটে লোককে জিজ্ঞেস করছে, এই যে আমার কাছে প্লেনটা এসছে এটা কার ব্রিফ? এ ওর মুখের দিকে চায়, ওর মুখের দিকে চায়। আলটিমেটলি চিন্তা করলো এটা 3 নম্বর অন্য কারো ব্রিফ। সে ছেলে হারিয়ে যাওয়ার মতো সুপ্রিম কোর্টে ব্রিফ হারিয়ে গেছে। দেখো, আমি নমস্কার করে বলবো যে সুপ্রিম কোর্ট যে ভুল বলেছেন তা নয়, কিন্তু সুপ্রিম কোর্টকেও তো বুঝতে হবে যে পশ্চিমবঙ্গটা কেন পোলারাইজ। পশ্চিমবঙ্গের ঝামেলা তার পলিটিক্স নিয়ে নয়, পশ্চিমবঙ্গের ঝামেলা হচ্ছে তার পলিসি দৃষ্টিভঙ্গি নিয়ে। একটু পলিসি নিয়ে ভাবুন, কিভাবে আমাদের আইটি বাড়তে পারে, কিভাবে হেলথ বাড়তে পারে, কিভাবে এন্টারটেনমেন্ট বাড়তে পারে, কিভাবে ট্যুরিজম বাড়তে পারে। এগুলো এগুলো বোরিং কাজ নয়, এগুলোতে অত সহজে বোর হয়ে যাবেন না। যে বাঙালির অসুবিধা হচ্ছে যে গরম গরম কথা এবং গালিগালাজ দিতে না পারলেই বাঙালি ম্রিয়মাণ হয়ে পড়ে। সুতরাং যে 2 মাসের চেল্লানো এবং বাকি 4 4 বছর 10 মাস আমি কোমায় থাকবো, এই পলিসি কোমাটোজ হয়ে থাকাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অভিশাপ। দেখো, প্রথমে একটা দুটো কথা বলি যে আহ, মানুষ যেরকম ভগবানকেও নিঃশর্তভাবে বিশ্বাস করতে পারে না, যে সমস্ত বিশ্বাসের পিছনে একটা যুক্তি এবং সেখানে সমস্ত বিশ্বাসের পিছনে কিছু অবজেক্টিভিটি থাকা উচিত, তো সেরকম আমরা আমাদের রোজকার জীবনে আমাদের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্টের ওপর আমাদের মাথা নিচু থাকবে, কিন্তু তাদের সমস্ত যুক্তিগ্রাহ্যতার উপরে তাদের সমস্ত অ্যাকশনকে যে আমাদের অন্ধবিশ্বাস করতে হবে, সেটা কিন্তু মানুষ হিসেবে আমার মনে হয় সেটা তাহলে ধীরে ধীরে একটা ডিগনিফাইড ফ্যাসিজমে পৌঁছে যাবে আর কি। তো আমরা তো সুপ্রিম কোর্টকে একেবারে, মানে যাকে বলে নির্ভেজাল সত্য বলে, অভয়াকাণ্ডতেও চন্দ্রচূড়কে আমরা মেনে নিতে পারিনি। রঞ্জন গগৈ যখন 15 মিনিটের মধ্যে একটা বিতর্কিত ভার্ডিক্ট দিয়ে তিনি রাজ্যসভায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, কোনোদিন রাজ্যসভায় মুখ খুললেন না, সেদিনও রঞ্জন গগৈকে একটা খুব বিবেকহীন বিবেকবান মানুষ বলে মনে মনে করতে আমরা পারিনি। তুমি যদি আজকে, যেদিন আজ থেকে কিছু বছর পরে অযোধ্যা ভার্ডিক্টের সমস্ত খুঁটিনাটি বিচার হবে, যেখানে অযোধ্যা ভার্ডিক্ট সম্বন্ধে সেই বিচারপতি নিজে বলছেন যে আমি আমার বিবেক এবং বিশ্বাসের তাড়নায় খানিকটা ডিসিশন দিয়েছি, যুক্তির ওপরে ভিত্তি করে নয়, তখনও আমরা সেই বিচার ব্যবস্থাকে প্রশ্নহীনভাবে মেনে নিতে পারবো না। সুতরাং আজকে তুমি যে এই যে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এই রাজনৈতিক অস্থিরতা খানিকটা আমাদের শমশিলের একটা হিংস্র হাস্যকৌতুক। সেদিন শমশিল আমাদের একেবারে নির্ভেজাল ভাবে হাসিয়েছিল, কিন্তু প্রতিবার আমরা ওর এর সেই রসবোধের কাছে আমরা হেঁটেছিলাম, তার মধ্যে মধ্যে একটা দুঃখ চাপা ছিল। কারণ ও নিজের মতো করে আমাদের যেটা বলল, যেটা হয়তো আমরা অনেকে চেষ্টা করলেও বলতে পারি না, যে আজকের যে রাজনীতির যে একটা এক্সিবিশন আমরা চোখের সামনে দেখছি, ওই যেরম করে এক এক সময় মানুষ হতো না, রোমের কলোসিয়ামে বসে তারা দেখতো সেই সিংহরা চিবিয়ে মানুষকে খেয়ে ফেললো, হাতির তলায় কোন লোককে পিষে চুরমার করে দিয়ে গেল। সুতরাং একটা সাধারণ মানুষ দেখে খেয়ে পড়ে পড়াশুনো করে চাকরি করে বেঁচে থাকতে হবে, সেই মানুষের কাছে এই যে একটা নেকড়ে বাঘেদের একটা হিংস্র লড়াই, এটা নিছক একটা হিংস্র ক্ষমতার ছিনিমিনি খেলা। এবং যেদিন যে সময় একটা রেজাল্ট ডিক্লেয়ার হবে, ওই যে বক্সিং ম্যাচে মোহাম্মদ আলী কাকে হারিয়ে তাকে উইনার বলে করলো, হাততালি হাততালি হাততালি, প্রশ্ন হচ্ছে তার পরের মুহূর্ত থেকে এই যে এক একটা দলের যে বিজয় বা পরাজয়, সেটা কি আমাদের সাধারণ মানুষের জীবন জীবিকার সঙ্গে তার সামান্যতম সংস্পর্শ থাকবে কিনা, এই নিয়ে আমাদের ডাউট দেখা যাচ্ছে। কেন ডাউট দেখা যাচ্ছে? আমরা আবার সেই বস্তা পচা আর্গুমেন্ট, এটা একটা সাংঘাতিক ইলেকশন হতে চলেছে। কেন চলেছে? সাধারণত ইলেকশন ডিসাইড করে কারা? যারা ভোট দেয়। এবারে ইলেকশন হয়তো ডিসাইড করবে কারা? যারা ভোট দেবে না তারা ডিসাইড করবে।
So this will perhaps be the first election to be decided by people who do not vote rather than people who vote. আবার বলবো, সুপ্রিম কোর্টের কাছে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলি যে তারা একটা প্রসিডিওর করতে দিলেন, যে প্রসিডিওরের ফান্ডামেন্টাল কেসটা এখনো তারা নিষ্পত্তি করেন। আর আমরা যে কতগুলো জিনিস আজকে বলছি, আমি আবার সেই চর্বিত চর্বণের মধ্যে যাচ্ছি না, যে ম্যাথমেটিক্যাল ফ্যালাসি গুলো চিন্তা করো। 1 লক্ষ 1.5 লক্ষর ওপর লোক অ্যাডজুডিকেশন লিস্টে ছিল। প্রথম 90 লক্ষের মধ্যে 5 লক্ষ নাম বাদ গেল। তারপরে প্রতি 10 লক্ষ লোকের নাম বেরোচ্ছে, 4 লক্ষ 4.5 লক্ষ করে বাদ যাচ্ছে। তোমার কোথায় আজকে 8%, 9% এক্সক্লুশন, কোথায় 40% এক্সক্লুশন? তাহলে এই যে জিনিসগুলোর মধ্যে আমরা, আমাদের প্রবলেমটা কি জানো তো? প্রবলেমটা হচ্ছে যে সবচেয়ে বড়, যে সমসাময়িক ভারতবর্ষের সবচেয়ে বড় দুঃখ হলো যে হতে পারে যে বিজেপি আজকে ইলেকশন কমিশনারের সঙ্গে ফন্দি ফিকির করে এই এসআইআরটাকে লঞ্চ করেছে। বাট ওয়ের ইজ দ্য ট্র্যাজেডি? ট্র্যাজেডি হলো যে যে কোনো অপোজিশন পার্টি, সেটা কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট, আম আদমি, যেই হোক না কেন, কোনো অপোজিশন পার্টি এই এসআইআর এর এগেনস্টে একটা স্ট্রং কনস্টিটিউশনাল কেস করতে পারলো না। তারা একটা সোশ্যাল এবং কনস্টিটিউশনাল ম্যাটারকে নিয়ে পলিটিক্যাল খাবলা খাবলি করতে করতে প্রত্যেকের কেসগুলো ইকুয়ালি দুর্বল হলো। এবং কেন কেন তারা পারলো না? এই জন্যই কি তারা পারলো না যে প্রত্যেকটা অপোজিশন পার্টিকে ওই ইডির সঙ্গে, সিবিআইর সঙ্গে নানান কেস কাবাডি দিয়ে তাদের পায়ে একটা ছেকল বাঁধা ছিল, এবং সেই যে দড়িগুলো বাঁধা আছে সেই দড়িগুলোতে অল্প অল্প টান মারলে তারা ইতস্তত করছেন। আমি এতটুকু বলবো, এর বেশি বলবো না। বেঙ্গলে কেন এই প্রবলেমটা এত বিষাক্ত হলো? এই প্রবলেমটা বিষাক্ত হলো যে যখন তৃণমূল গভর্নমেন্ট ওরফে মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখলেন যে এসআইআর হওয়াটা অনিবার্য, এটাকে আমরা রুখতে পারছি না, তখন ওই যে পদে 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 তারা এসআইআরটাকে আটকাবার চেষ্টা করছেন। কখনো লোকবল দিচ্ছেন না, কখনো অফিসার দিচ্ছেন না, কখনো ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছেন না, এবং এই যে কোমর কষে একটা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হলো, যার ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হলো যে এইটাকে আমাদের ইলেকটোরাল অফিসারদের হাত থেকে চলে গেল জুডিশিয়াল অফিসারদের হাতে। তার মানে কি দাঁড়ালো? যে লোকটা আজকে অ্যাডজুডিকেট করতে গেলে 8% করে বাদ দিত, যার হাতে গিয়ে পড়লো সে 40% করে আজকে বাদ দিচ্ছে। আর একটা কথা বলে না, যে আলেকজান্ডার দ্য গ্রেট যখন মারা গেছিলেন, তখন আলেকজান্ডার দ্য গ্রেটের ডায়রিয়া হয়েছিল। এখন সেই পেট খারাপ ডায়রিয়াটা চিকিৎসা করতে একটা নয়, দুটো নয়, 45টা ডাক্তার নাকি এসছিল আলেকজান্ডার দ্য গ্রেটের ডায়রিয়া চিকিৎসা করতে, এবং কেউ সহমত হতে পারলেন না যে আলেকজান্ডারের ডায়রিয়া চিকিৎসা কি করে হবে। বেচারা মোটামুটি 30 বছর বয়সে মারা গেল, ওই রকম একটা মানুষ। ঠিক সেই রকম আমার তো দেখে হাসি পাচ্ছিল যেদিন, তোমাদের মনে পড়ে, যখন ওই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, আমার মতো স্বল্প বুদ্ধি একটা মানুষের মনে হচ্ছিল সাংঘাতিক টেলিভিশন কাভারেজ। চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন, পশ্চিমবঙ্গের তা বড় লয়ার সলিসিটার কোম্পানিরা তার পিছনে সেই সন্দেশের উপরে মাছি বসার মতো মুখ্যমন্ত্রীর পিছনে বনবন করে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই যে বাঙালি বলে না, যে ওই যে কিছু লয়ার এবং কিছু উকিল তারাও টিআরপি এবং ফুটেজ পাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে পোস্টেজ স্ট্যাম্পের মতো সেঁটে পড়লো, কিন্তু কেউ ওনাকে বলল না যে এই যে আমরা মুহূর্তের ভিজিবিলিটির জন্য একটা বিরাট টেকনিক্যাল ব্লান্ডার করতে যাচ্ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নরমে গরমে ইলেকশন কমিশনকে ধরো ওনার মতো করে ধমক দিয়ে ঝগড়াটা চালিয়ে চালিয়ে গিয়ে এসআইআরটা শেষ করতেন, তাহলে এসআইআরটা শেষ হতো 8% ডিলিশনে। যেমনি চলে গেল জুডিশিয়াল রিফর্মস এর হাতে, এখন 40% ডিলিশন হচ্ছে।
অলরেডি চলে গেছে সুপ্রিম কোর্টের হাতে। এখন কার সঙ্গে তুমি ঝগড়া করবে, কাকে তুমি গালিগালাজ দেবে, কোনো জায়গাও নেই করার। একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলেন। এরপরে আমি একটা বিষয় বলবো, একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন দুর্ভাগ্যবশত, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, যে দুর্ভাগ্যবশত আপনার রাজ্যে সবাই রাজনীতির ভাষায় কথা বলেন, সব থেকে পোলারে। আশা করি আমার কথাটা যেন ঠিক না হয়, কিন্তু মনে হয় যে ওই যে আমি সেই দিনটা ভুলে গেছি। হ্যাঁ, 1757 বলে পলাশির যুদ্ধেরও আগে একটা দিন চেঞ্জ করেছিল বাঙালির ভাগ্যকে, যেদিন নাকি তার সভায় আজকে সিরাজউদ্দৌলা নাকি টেনে গালে একটা চড় মেরেছিলেন আমাদের জগৎ শেঠের গালে। দ্যাট ডে চেঞ্জ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তো আমারও মনে হয় ওই দিন ওই যে উকিলের দলেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে তাকে হাইপ দিয়ে যে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন চিফ জাস্টিসের সামনে, দেখা যাক, দেখা যাক হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্যাট অ্যাক্ট অন দ্য পলিটিক্স অফ বেঙ্গল। মানে ওই যে ব্যাড মেডিকেল অ্যাডভাইসের মতো ব্যাড লিগাল অ্যাডভাইস ইজ অলসো ভেরি হার্মফুল। মানে আমি ওর মতো একটা নির্বুদ্ধিতার স্টেপ কোনোদিন দেখিনি আজ অব্দি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপোজ করছেন, আমিও তো অপোজ, সব মানুষ ওনার ওয়েস্ট বেঙ্গলের মেজরিটি ইমোশনাল অ্যান্টি এসআইআর সাপোর্ট ওনার অলরেডি রয়েছে। আজকে এইটা আমাদের উকিলের দল, তাদের মধ্যে কয়েকে আবার একটা ফাউয়ে টিকিট পেয়ে গেছে রাজ্যসভাতে। হ্যাঁ, সে, হ্যাঁ হ্যাঁ, ওনার মানে ওরে বাপ রে বাপ, ওর তো এই কালকে না কবে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ উনি তো ব্রিফ খুঁজে পাচ্ছিলেন না। আমার তো রাজ্যসভা সম্বন্ধে সম্বন্ধে ভয় আছে। চিফ জাস্টিস পরপর 3টে লোককে জিজ্ঞেস করছে, এই যে আমার কাছে প্লেনটা এসছে এটা কার ব্রিফ, এ ওর মুখের দিকে চায়, ওর মুখের দিকে চায়। আলটিমেটলি চিন্তা করলো এটা 3 নম্বর অন্য কারো ব্রিফ, সে ছেলে হারিয়ে যাওয়ার মতো সুপ্রিম কোর্টে ব্রিফ হারিয়ে গেছে। হ্যাঁ, আরজি করে ট্র্যাজেডির প্রাইস কোনো মহিলা যদি মুখে গ্রহণ করতে পারেন, সেই মহিলার নাম পৃথিবীর ইতিহাসে এমনিতেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর কিছু বলার নেই, বাকি আপনারা মহিলারা নিজেদের হিসাবটা নিজেরা বুঝে নেবেন। একদম আমি বলছি, রীতিমতো এই যে সাক্ষাৎকার, এ তো বিস্ফোরক কথা বলছেন আপনি। রীতিমতো সুপ্রিম কোর্ট থেকে একটা পর্যবেক্ষণ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে এ রাজ্যে সবটাই রাজনৈতিক আয়নায় দেখেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সব খুব পোলারাইজড রাজ্য পশ্চিমবঙ্গ। এটা কি? দেখো, আমি নমস্কার করে বলবো যে সুপ্রিম কোর্ট যে ভুল বলেছেন তা নয়, কিন্তু সুপ্রিম কোর্টকেও তো বুঝতে হবে যে পশ্চিমবঙ্গটা কেন পোলারাইজ। সুপ্রিম কোর্ট কি ভুলে যাচ্ছে যে 1911 সালে কোন রাজ্য থেকে দেশের ক্যাপিটাল নিয়ে নেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্ট কি ভুলে যাচ্ছে তার ফলে একটা রাজ্যের ওপর তার পরের শতাব্দীতে একটা রাজ্যের ওপরে কি প্রবঞ্চনা এসেছিল? সুপ্রিম কোর্ট কি ভুলে যাচ্ছে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পশ্চিমবঙ্গ যেন বুক পেতে সারা ভারতবর্ষের দুর্ভাগ্যকে তার বুকে টেনে নিয়েছিল? এখন আমাদের অসুবিধে কোথায়? যে আমাদের নৌকো বারবার নৌকোটা ফুটো হয় এবং নৌকোটা টলমল করে, এবং এই নৌকোটাকে ভাসিয়ে রাখার জন্য আমরা যাদের ওপর নির্ভর করছিলাম তারা পুরো নৌকোটাকে ভাসিয়ে রাখতে পারছে না। হয় নৌকোটার পিছন দিকটা ভেসে থাকছে বা সামনের দিকটা ভেসে থাকছে। সুতরাং সুপ্রিম কোর্টের এই যে ওপিনিয়নটা যে আমরা কমপ্লিটলি পলিটিক্যাল, আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্যাট। কারণ ভারতবর্ষের পুরো ব্যাপারটাই কমপ্লিটলি পলিটিক্যাল। আইপিএলটাও পলিটিক্যাল, একটা ফ্যাশন শো হলেও পলিটিক্যাল। ভারতবর্ষে একটা হিন্দি ছবি হিট করে কারণ সেই হিন্দি ছবিটার মলিকিউলে মলিকিউলে পলিটিক্স ঢুকে আছে উইথ মিস ইনফরমেশন। সুতরাং আপনারা আপনারা মহামান্য চিফ জাস্টিস হতে পারেন, কিন্তু আপনারা তো আমাদের দেশেরই চাল ডালটা খেয়েছেন, আপনারা তো আমাদের দেশের লোক। যেখানে আইপিএল পলিটিক্যাল, ইন্ডিয়ান ক্রিকেট টিম সিলেকশন পলিটিক্যাল, যেখানে বলিউড পলিটিক্যাল, সেখানে মহামান্য মহামান্য মানে জাস্টিস মশাইরা আপনারা কি করে আশা করলেন যে পশ্চিমবঙ্গ পলিটিক্যাল থাকে তার মধ্যে? যেটা পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, কোথাও গিয়ে কাশ্মীরের যে বিভিন্ন মুভমেন্টস হয়েছিল বহু সময়, সেপারেটিস্ট মুভমেন্ট থেকে একাধিক 90s এর,
এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যেই বা যারা করছেন, তাতে কি একদম সেই কাশ্মীরের থেকেও খারাপ সিচুয়েশন তৈরি? প্রথমত কাশ্মীরের সিচুয়েশনটা আমার তো খুব খারাপ বলে মনে হয় না, কারণ কাশ্মীর এইবার তো রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা তো আমাদের পূর্বতন অধিনায়কদের আন্ডারে, তাদের যে আমরা বিভিন্ন খেলাধুলোর শীর্ষে বসিয়েছি, তাদের আন্ডারে আমরা তো লুডো বা ক্যারামের চ্যাম্পিয়নও প্রডিউস করতে পারছি না। সারা আইপিএল খুঁজে তো বোধহয় 1.5খানা বাঙালি পাওয়া যাবে। আর ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল টিমে ততখানাই বাঙালি খেলে যতটা আর্জেন্টিনায় খেলে। সুতরাং কলকাতা নাইট রাইডার্স এর নাইটটা আছে, কলকাতাটা নেই আর কি। রাত্রিরে খেলা হয়, ওই জন্য লোকে মনে করে নাইট রাইডার্স, একটা কে আছে নামের সামনে। তো জম্মু কাশ্মীরের অবস্থাটা খুব একটা খারাপ না, তারা বেঙ্গলকে হারিয়ে এবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে। দ্যাটস এ সেপারেট থিং। এখন প্রশ্নটা হলো যে পশ্চিমবঙ্গের সমস্যাটা কোথায়। পশ্চিমবঙ্গ রাজনৈতিক ঝগড়াটার ওপরে মানুষের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না। জয়ললিতা করুণানিধির সঙ্গে কোমর কষে ঝগড়া করেছেন, কিন্তু সেই ঝগড়ার মধ্যে তামিলনাড়ুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সেই ঝগড়ার মধ্যে তামিলনাড়ুতে অটোমোবাইল হাব হয়েছে। আর এখানে আমরা যখন বুদ্ধদেব বাবু আর মমতা বন্দ্যোপাধ্যায় ঝগড়া দেখলাম, তখন আমাদের পশ্চিমবঙ্গ নিষ্ফলা হয়ে গেল ফ্রম অ্যান ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ। পশ্চিমবঙ্গের ঝামেলা তার পলিটিক্স নিয়ে নয়, পশ্চিমবঙ্গের ঝামেলা হচ্ছে তার পলিসি দৃষ্টিভঙ্গি নিয়ে। যে পশ্চিমবঙ্গ পলিটিক্স করুক, আরো বেশি করুক, কিন্তু সেই পলিটিক্স থেকে যদি একটা অর্থনীতি আসতো। তুমি কোথাও গিয়ে জিজ্ঞেস করো, ওরে বাবা পশ্চিমবঙ্গে খারাপ ট্রেড ইউনিয়ন হয়। মহারাষ্ট্রতে যত ট্রেড ইউনিয়নিজম হয়েছে, পশ্চিমবঙ্গতে তার চারানা ট্রেড ইউনিয়নিজম কোনোদিন হয়নি। কিন্তু তা সত্ত্বেও মহারাষ্ট্র গিয়ে আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রায় 5 ভাগের 2.5 ভাগ মহারাষ্ট্রতে হচ্ছে। আমরা পাচ্ছি 100 ভাগের মধ্যে 1 ভাগ, 1%। তার মানে আমাদের যারা নেতা নেত্রীরা আছেন, তারা পলিটিক্যাল খামছা খামচিটা বোঝেন, তারা পলিটিক্যাল রক্তারক্তিটা বোঝেন। যেমনি ইলেকশন শেষ হয়ে যায়, তেমনি দেখবে যে দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের নেতা নেত্রীদের মুখটুকগুলো শুকিয়ে যায়। তারা বাকি 4 বছর 10 মাস বোর ফিল করেন। কেন? তারা পলিসি নিয়ে চিন্তাই করেন না, তারা চিন্তাই করেন না। আমাদের ঝগড়াটা শেষ হয়ে গেল, আমাদের সেই গরম গরম ভাষণ দেবার দিনটা শেষ হয়ে গেল। আমরা যে যার একটা মন্ত্রিত্ব উপমন্ত্রিত্ব নিয়ে বসে পড়লাম, কিন্তু তারপরে যে তার থেকে পলিসিটা ইমার্জ করবে, সেই পলিসিটাকে ওয়েট করতে হবে কবে? ওই 4 বছর 10 মাস পরে আবার যখন ইলেকশনের আগে আমাদের সেই পারস্পরিক গালিগালাজ চিৎকার চেঁচামেচি শুরু হবে। এর মধ্যে there will be a policy blackout। জমি অধিগ্রহণ করে নিয়ে কি হবে, কিভাবে আমরা আমাদের আইটি সেক্টরকে দাঁড় করাতে পারবো, কিভাবে আমরা হেলথ সেক্টরকে দাঁড় করাতে পারবো। এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা হলো রাহুলের জীবন নিয়ে, কি নিয়ে? ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নিয়ে। পশ্চিমবঙ্গের ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি আজকে ভারতবর্ষের অন্যান্য আঞ্চলিক ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রির 10 ভাগের 1 ভাগ। 3টে টুথপেস্টের বিজ্ঞাপন করতে যা পয়সা খরচা হয়, বলে সেই পয়সাতে নাকি সারা বছরের বাংলা সিনেমা তৈরি হয়ে যায়। সুতরাং ইলেকশন হোক, আপনারা জমিয়ে ঝগড়া করুন, আপনারা জমিয়ে লড়াই করুন, আপনারা আপনারা থার্মোমিটার ফাটিয়ে ভাষণ দিন, কিন্তু সেই ভাষণগুলো শেষ হয়ে গেলে পরে 2 দিন বিশ্রাম করুন। সেই 2 দিন বিশ্রামের পরে একটু পলিসি নিয়ে ভাবুন, কিভাবে আমাদের আইটি বাড়তে পারে, কিভাবে হেলথ বাড়তে পারে, কিভাবে এন্টারটেনমেন্ট বাড়তে পারে, কিভাবে ট্যুরিজম বাড়তে পারে। এগুলো এগুলো বোরিং কাজ নয়, এগুলোতে অত সহজে বোর হয়ে যাবেন না। যে বাঙালির অসুবিধা হচ্ছে যে গরম গরম কথা এবং গালিগালাজ দিতে না পারলেই বাঙালি ম্রিয়মাণ হয়ে পড়ে। সুতরাং যে 2 মাসের চেল্লানো এবং বাকি 4 4 বছর 10 মাস আমি কোমায় থাকবো, এই পলিসি কোমাটোজ হয়ে থাকাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অভিশাপ। আমরা দেখতে পেলাম তৃণমূল নেতা তিনি রীতিমতো চুঁচুড়ায় বলে বেড়াচ্ছেন যে একদম যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের কাছে রীতিমতো তিনি বলছেন যে যারা আমাদের পোলিং এজেন্ট হবেন শুধু খেয়াল রাখবেন
আঙুলটা কোথায় যাচ্ছে, নিচে আসছে নাকি ওপরের দিকে যাচ্ছে? আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতেছি আমরা, ৩৬১টা বুথ, ৩৬১টার প্রতিটা বুথে ঘাসের ওপর জোড়া ফুল একদম উড়িয়ে দেবো। আপনার আঙুলের যাবতীয় অ্যাক্রোব্যাটিক্স অত্যন্ত সফল হোক। আমি আপনার থেকে একটা খালি ক্ষমা ভিক্ষা করে নেব, যে কাজটা একটা আঙুলে হবে না সেই কাজটা করতে 3টে আঙুল দরকার হবে। 3টে আঙুল দিয়ে ভোটের পরে একটা কলম ধরবেন, সেই কলমে একটা কাগজে 5-7টা ভালো পলিসি লিখবেন। সেই পলিসিগুলো লিখে আপনাদের নিজ নিজ কনস্টিটিউয়েন্সিতে যাতে 5টা বেশি লোকের চিকিৎসা হয়, 5টা লোক চাকরি পায়, 5টা ছেলে মেয়ে হায়ার এডুকেশনে যেতে পারে, এর ব্যবস্থা করুন। আপনি তো একটা আঙুলের খেলা দেখাবেন, নিশ্চয়ই দেখাবেন। আপনার একটা আঙুলের কারসাজি চিরসার্থক হোক। তারপরে ওই আঙুলটাকে বিশ্রাম দিয়ে আর একটু যোগব্যায়ামটা অভ্যেস করে 3টে আঙুল দিয়ে একটা কলম ধরে একটা কাগজে 5-6টা পলিসি লিখে সেটা রূপায়ণ করুন, যাতে আমাদের ছেলেমেয়েগুলো ভবিষ্যতে ঠিক করে বেঁচে থাকতে পারে। নমস্কার।